নমস্কার, বেঙ্গলি স্টোরি স্টেশনের আরও একটি গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী শৈল রহস্য। গল্প পাঠ তথা অজিতের ভূমিকায় সৌভিক, ব্যোমকেশের ভূমিকায় তন্ময়। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, আপনার স্টোরি পার্টনার। শুনে নেওয়া যাক আজকের কাহিনী শৈল রহস্য। ভাই অজিত, বোম্বাই এসে অবধি তোমাদের চিঠি দিতে পারিনি। আমার পক্ষে চিঠি লেখা কীরকম কষ্টকর কাজ তা তোমরা জানো। বাঙালির ছেলে চিঠি লিখতে শেখে বিয়ের পর, কিন্তু আমি বিয়ের পর দুদিনের জন্য বউ ছেড়ে রইলাম না, চিঠি লিখতে শিখবো কোত্থেকে। তুমি সাহিত্যিক মানুষ, বিয়ে না করেও লম্বা লম্বা চিঠি লিখতে পারো, কিন্তু তোমার কল্পনা শক্তি আমি কোথায় পাবো ভাই? কাঠখোট্টা মানুষ, স্রেফ সত্য নিয়ে কারবার করি। তবু আজ তোমাকে এই লম্বা চিঠি লিখতে বসেছি। কেন লিখতে বসেছি তা চিঠি শেষ পর্যন্ত পড়লেই বুঝতে পারবে। মহাবলেশ্বর নামক শৈলপুরীর শয্যাত্রী হোটেলে আজ ৩রা জানুয়ারি রাত্রি 10টার পর মোমবাতি জেলে এই চিঠি লিখছি। বাইরে শীত চরচর অন্ধকার। আমি ঘরের দোর জানালা বন্ধ করে লিখছি, তবু শীত আর অন্ধকারকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। মোমবাতির শিখাটি থেকে থেকে নড়ে উঠছে। দেওয়ালের গায়ে নিঃশব্দ ছায়া পা টিপে টিপে আনাগোনা করছে। ভৌতিক পরিবেশ। আমি অতি প্রাকৃতকে সারা জীবন দূরে সরিয়ে রাখতে চেয়েছি, কিন্তু অনেকদিন আগে একবার মুঙ্গেরে গিয়ে বরদাবাবু নামক একটি ভূতজ্ঞ ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল। মনে আছে? আমি তাকে বলেছিলাম, ভূতপ্রেত থাকে থাক, আমি তাদের হিসেবের বাইরে রাখতে চাই। এখানে এসে কিন্তু মুশকিলে পড়ে গেছি। ওদের আর হিসেবের বাইরে রাখা যাচ্ছে না। কিন্তু থাক, গল্প বলার আর্ট জানা নেই বলেই বোধহয় পরের কথা আগে বলে ফেললাম। এবার গোড়া থেকে শুরু করি। যে কাজে বোম্বাই এসেছিলাম সে কাজটা শেষ করতে দিন 4 লাগলো। ভেবেছিলাম কাজ সেরেই ফিরব, কিন্তু ফেরা হলো না। কর্মসূত্রে একজন উচ্চ পুলিশ কর্মচারীর সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছে। মারাঠি ভদ্রলোক, নাম বিষ্ণু বিনায়ক আপটে। আরে মশাই, বম্বে এসেছেন, পুনা না দেখেই ফিরে যাবেন? পুনায় দেখবার কি আছে? পুনা শিবাজি মহারাজের পীঠস্থান, সেখানে দেখবার জিনিসের অভাব। সিংহগড়, শনিবার দুর্গ, ভবানী মন্দির। ভাবলাম এদিকে আর কখনো আসবো কিনা কে জানে, এ সুযোগ ছাড়া উচিত নয়। বেশ, যাব। আপটের মোটরে চড়ে বেরোলাম। বোম্বাই থেকে পুনা যাবার পাকা মোটর রাস্তা আছে। শয্যাদ্রির গিরি সংকটের ভিতর দিয়ে পাক খেয়ে খেয়ে গিয়েছে। এখানকার নৈসর্গিক দৃশ্য বর্ণনা করা আমার কর্ম নয়। এক পাশে উদ্ভঙ্গ শিখর, অন্য পাশে অতল স্পর্শ খাদের কোলে সবুজ উপত্যকা। তুমি যদি দেখতে, একটা চম্পু কাব্য লিখে ফেলতে। পুনায় আপটের বাড়িতে উঠলাম। সাহেবী কাণ্ড কারখানা, আদর যত্নের সীমা নেই। আমাকে আপটে যে এত খাতির করছেন তার পিছনে আপটের সহৃদয়তা তো আছেই। বোধহয় বোম্বাই প্রাদেশিক সরকারের ইশারাও আছে। সে যাক, পুনায় বোম্বাইয়ের চেয়ে বেশি ঠান্ডা,
কারণ বোম্বাই শহর সমুদ্রের সমতলে, আর পুনা সমুদ্র থেকে প্রায় 2000 ফুট উঁচুতে। পুনার ঠান্ডায় কিন্তু বেশ একটা চনমনে ভাব আছে, শরীর মনকে চাঙ্গা করে তোলে, জড়ভরত করে ফেলে না। পুনায় 3 দিন থেকে দর্শনীয় যা কিছু আছে সব দেখলাম। তারপর আপটে বললেন, আরে মশাই, পুনায় এসে মহাবালেশ্বর না দেখে চলে যাবেন? মহাবলেশ্বর সে কাকে বলে? একটা জায়গার নাম, বম্বে প্রদেশের সেরা হিল স্টেশন। আপনাদের যেরম দার্জিলিং, আমাদের তেমনি মহাবালেশ্বর। পুনা থেকে আরও 2000 ফুট উঁচু। গরমের সময় বম্বের সবাই মহাবালেশ্বর যায়। কিন্তু শীতকালে তো যায় না। এখন ঠান্ডা কেমন? একেবারে হোম ওয়েদার। চলুন চলুন, হ্যাঁ, মজা পাবেন। অতএব মহাবালেশ্বরে এসেছি এবং বেশ মজা টের পাচ্ছি। পুনা থেকে মহাবালেশ্বর 72 মাইল, মোটরে আসতে হয়। আমরা পুনা থেকে বেরোলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। মহাবালেশ্বরে পৌঁছালাম আন্দাজ 4টের সময়। পৌঁছে দেখি শহর শূন্য। 2-4 জন স্থায়ী বাসিন্দা ছাড়া সবাই পালিয়েছে। সত্যিই হোম ওয়েদার। দিনের বেলা হিহি কম্প, আর রাত্রেও হিহি কম্প। ভাগ্যিস আপনি আমার জন্য একটা মোটা ওভারকোট এনেছিলেন, নইলে এ শীত ভাঙত না। শহরের বর্ণনা দেব না, মনে করো দার্জিলিংয়ের ছোট ভাই। আপনি আমাকে নিয়ে সহ্যাদ্রি হোটেলে উঠলেন। হোটেলে একটিও অতিথি নেই, কেবল হোটেলের মালিক 2-3 জন চাকর নিয়ে বাস করছেন। হোটেলের মালিক জাতে পার্সি, নাম সৌরভ হোমজি। আপনার পুরনো বন্ধু, বয়স্ক লোক, মোটা সোটা, টকটকে রং। বিষয়বুদ্ধি নিশ্চয়ই আছে, নইলে হোটেল চালানো যায় না, কিন্তু ভারী অমায়িক প্রকৃতি। আপনি আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে একবার তাকিয়ে খুব সমাদর করে নিজের বসবার ঘরে নিয়ে গেলেন। অবিলম্বে কফি এসে পড়ল, তার সঙ্গে নানা রকম পেস্ট্রি। হ্যাঁ, ভালো কথা, তুমি বোধহয় জানো না, গোঁড়া পার্সিরা ধূমপান করে না, কিন্তু মদ খায়। মদ না খেলে তাদের ধর্মবিশ্বাসে আঘাত লাগে। কফি পর্ব শেষ না হতে হতেই সূর্যাস্ত হয়ে গেল। অতঃপর আপটে আমাকে হোটেলে রেখে মোটর নিয়ে বেরোলেন। এখানে তার কে একজন আত্মীয় আছে, তার সঙ্গে দেখা করে ঘণ্টাখানেকের মধ্যে ফিরবেন। তিনি চলে যাবার পর হোমজি মৃদু হেসে বললেন, আপনি বাঙালি? শুনে আশ্চর্য হবেন। মাস দেড়েক আগে পর্যন্ত এই হোটেলের মালিক ছিলেন একজন বাঙালি। হ্যাঁ, বলেন কি? বাঙালি এত দূরে এসে হোটেল খুলে বসেছিল? হ্যাঁ, তবে একলা নয়, তার একজন গুজরাটি অংশীদার ছিল। এই সময় একটা চাকর এসে অবদ্ধ ভাষায় তাকে কি বলল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি স্নান করবেন? যদি করেন, গরম জল তৈরি আছে। রক্ষে করুন, এই শীতে স্নান? না না, একেবারে বোম্বাই গিয়ে স্নান করব। চাকর চলে গেল। তখন আমি হোমজিকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি তো বোম্বের লোক, তাহলে এই শীতে এখানে রয়েছেন কেন? এখানে তো কাজকর্ম এখন কিছু নেই। কাজকর্ম আছে বই কি। মার্চ মাস থেকে হোটেল খুলবে, অতিথিরা আসতে শুরু করবে। তার আগেই বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে ফিটফাট করে তুলতে হবে। তাছাড়া বাড়ির পিছন দিকেই গোলাপের বাগান করেছি। চলুন না, দেখবেন এখনো দিনের আলো আছে। বাড়ির পিছন দিকে গিয়ে বাগান দেখলাম। বাগান এখনো তৈরি হয়নি, তবে মাসখানেকের মধ্যে ফুল ফুটতে আরম্ভ করবে। হোমজির ভারী বাগানের শখ। এইখানে সহ্যাদ্রি হোটেলের একটা বর্ণনা দিয়ে রাখি। চুনকাম করা পাথরের দোতলা বাড়ি, সব শুদ্ধ 12-14টা বড় বড় ঘর আছে। সামনে দিয়ে গেরুমাটি ঢাকা রাস্তা গিয়েছে, পেছন দিকে গোলাপ বাগানের জমি।
লম্বায় চওড়ায় হ্যাঁ কাঠা চারেক হবে। তারপরই গভীর খাদ, শুধু গভীর নয়, খাড়া নেমে গিয়েছে। পাথরের মোটা আলসের উপর ঝুঁকে উঁকি মারলে দেখা যায় অনেক নিচে ঘন ঝোপঝাড়ের ভিতর দিয়ে একটা সরু ঝর্ণার ধারা বয়ে গেছে। আমরা বাগান থেকে ফিরছি, এমন সময় খাদের নিচ থেকে একটা গভীর আওয়াজ উঠে এলো, অনেকটা মোষের ডাকের মতো। নিচে তখন ঘুটঘুটে অন্ধকার, উপরে একটু আলো আছে। আমি জিজ্ঞেস করলাম, ওটা কিসের আওয়াজ? বাঘের ডাক। আসুন ভেতরে যাওয়া যাক। এদিকে বড় বাঘ আছে? আছে, তাছাড়া চিতা আছে, হায়না আছে, নেকড়ে আছে। যে বাঘটার ডাক আজ শুনলেন সেটা মানুষের রক্তের স্বাদ পেয়েছে কিনা, তাই এ তল্লাট ছেড়ে যেতে পারছে না। মানুষ খেকো বাঘ? তা কটা মানুষ খেয়েছে? আমি একটার কথাই জানি, ভারী লোমহর্ষক কাণ্ড। শুনবেন? এই সময় আপটে ফিরে এলেন। লোমহর্ষক কাণ্ড চাপা পড়ে গেল। আপটে বললেন, আরে মশাই, আমার রিলেটিভ ছাড়ছেন না। আজ রাত্রে আমাকে সেখানেই ডিনার করতে হবে এবং রেস্টও নিতে হবে। কিছুক্ষণ গল্প স্বল্প করে তিনি উঠলেন। নমস্কার, কাল 9টার সময় আমি আবার আসব। আপনি ব্রেকফাস্ট খেয়ে তৈরি হয়ে থাকবেন, দুজনে বেরুবো। এখানে অনেক দেখবার জায়গা আছে, বম্বে পয়েন্ট, আর্থার সিট, প্রতাপগড় দুর্গ। তিনি চলে গেলেন। আমরা আরও খানিকক্ষণ বসে এটা সেটা গল্প করলাম। এখানে এখন শাকসবজি, দুধ, ডিম, মুরগি খুব সস্তা, আবার গরমের সময় দাম চড়বে। কথায় কথায় হোমজি বললেন, আপনার ভূতের ভয় টয় নেই তো? বিন্দু মাত্র না। কারুর কারুর থাকে, একলা ঘরে ঘুমোতে পারে না। তাহলে আপনার শোবার ব্যবস্থা যদি দোতলায় করি, আপনার অসুবিধা হবে না তো? আপনি কোথায় শোন? আমি নিচেই শুই, আমার বসবার ঘরের পাশে শোবার ঘর। আপনাকে উপরে দিচ্ছি, তার কারণ এখন সব ঘরের বিছানাপত্র তুলে গুদামে রাখা হয়েছে। অতিথি তো নেই, কেবল দোতলার একটা ঘর সাজানো আছে। তাতে হোটেলের ভূতপূর্ব মালিক সস্ত্রীক থাকতেন। ঘরটা যেমন ছিল তেমনিই আছে। বেশ তো, সেই ঘরেই শোবো। হোমজি চাকরকে ডেকে হুকুম দিলেন। চাকর চলে গেল। তারপর 8টা বাজলে আমরা খেতে বসলাম। এরই মধ্যে মনে হলো যেন কত রাত হয়ে গেছে। চারদিক নিশুতি। বাড়িতে যদি ডাকাত পড়ে, মা বলতেও নেই, বাপ বলতেও নেই। গল্প শোনার এই হলো উপযুক্ত সময়। তাই আমি বললাম, আপনার ওই লোমহর্ষক কাণ্ড কই বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভারী রোমাঞ্চকর ব্যাপার। এই বাড়িতেই ঘটেছিল আগেকার 2 মালিকের মধ্যে। বলি শুনুন। হোমজি বলতে আরম্ভ করলেন। খাওয়া এবং গল্প একসঙ্গে চলতে লাগলো। হোমজি বেশ রসিয়ে রসিয়ে গল্প বলতে পারেন, তাড়াহুড়ো নেই দেখলাম। তার মাতৃভাষা অবশ্য গুজরাটি, কিন্তু ইংরাজিতেই বরাবর কথাবার্তা চলছিল। গল্পটাও ইংরাজিতেই বললেন। আমি তোমার জন্য বাংলায় সংক্ষিপ্ত অনুবাদ করে দিলাম। বছর 6 আগে মানেক মেহতা নামে একজন গুজরাটি আর বিজয় বিশ্বাস নামে একজন বাঙালি মহাবলেশ্বরে এই সহ্যাদ্রি হোটেল খুলেছিল। দুজনে সমান অংশীদার। মেহতার টাকা আর বিজয় বিশ্বাসের মেহনত, এই নিয়ে হোটেল আরম্ভ হয়। মানিক মেহতার অনেক কাজ কারবার। সে মহাবলেশ্বরে থাকতো না, তবে মাঝে মাঝে আসত। বিজয় বিশ্বাসেই হোটেলের সর্বে সর্বা ছিলেন, কিন্তু আসলে হোটেলের দেখাশোনা করতেন বিজয় বিশ্বাসের স্ত্রী হৈমবতী।
বিজয় বিশ্বাস কেবল ঘরে বসে সিগারেট টানতেন আর হিসেব নিকেশ করতেন। মানিক মেহতা লোকটা ছিল প্রচণ্ড পাজি। অবশ্য তখন তার সম্বন্ধে কেউ কিছু জানতো না, তাকে ভালো করে কেউ চোখেও দেখেনি। পরে সব জানা গেল। তার 3টে বউ ছিল, একটা গোয়ায়, একটা বোম্বেতে আর একটা আমেদাবাদে। এই 3 জায়গায় বেশিরভাগ সময় সে থাকত। যত রকম বেআইনি দুষ্কার্য করাই ছিল তার পেশা। বোম্বাই প্রদেশে মদ্যপান নিষিদ্ধ। লোকটি বুটলেগিং করত, বিদেশ থেকে লুকিয়ে সোনা আমদানি করত। অনেকবার তার মাল বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু লোকটাকে কেউ ধরতে পারেনি। বিজয় বিশ্বাসের সঙ্গে মানিক মেহতার জেটপাট কি করে হলো বলা যায় না। বিজয় বিশ্বাস লোকটি ওরকম ছিলেন না। যতদূর জানা যায়, বিজয় বিশ্বাস আগে থেকেই হোটেল চালানোর কাজ জানতেন। হয়তো পুনায় কিংবা বোম্বাইয়ে কিংবা আমেদাবাদে ছোটখাটো হোটেল চালাতেন। তারপর তিনি মানিক মেহতার নজরে পড়ে যান। মানিক মেহতা যে ধরনের ব্যবসা করে, তাতে কখনো হাতে অডেল পয়সা, আবার কখনো ভাঁড়ে মা ভবানী। সে বোধহয় মতলব করেছিল হোটেল কিনে কিছু টাকা আলাদা করে রাখবে, যাতে সংকটকালে হাতে একটা রেস্তো আসে। বিজয় বিশ্বাস তার প্রকৃত চরিত্র জানতেন না। সরল মনেই তার অংশীদার হয়েছিলেন। বিজয় বিশ্বাস আর তার স্ত্রী ম্যানেজমেন্টে সহ্যাদ্রি হোটেল অল্পকালের মধ্যে বেশ জাঁকিয়ে উঠল। মহাবলেশ্বরে হোটেলের মরশুম হচ্ছে 2.5 মাস, টেনে টুনে 3 মাস হবে। কিন্তু এই কয় মাসের মধ্যেই হোটেলের আয় হয় 40 থেকে 50 হাজার টাকা। খরচ খরচা বাদ দিয়ে 20-25 হাজার টাকা লাভ থাকে। মানিক মেহতা মরশুমের শেষে এসে কখনো নিজের ভাগের টাকা নিয়ে যেত, কখনো বা টাকা ব্যাংকে জমা থাকত। প্রতি বছরই আমি গরমের সময় মহাবলেশ্বরে আসতাম এবং সহ্যাদ্রি হোটেলে উঠতাম। হোটেলটি খুব পছন্দ। মনে মনে ইচ্ছে ছিল এই রকম একটা হোটেল পেলে নিজে চালাতাম। গত বছর মে মাসে যথারীতি আমি এসেছি। পুরনো খদ্দের হিসেবে হোটেলে আমার খুব খাতির। আমিও হৈমবতীর নিপুণ গৃহস্থালির জন্যে তাকে খুব সম্মান করতাম। একদিন হৈমবতী বিমর্ষভাবে আমাকে বললেন, সেটজি আসছে, পরের বছর আপনি যখন আসবেন তখন আর আমাদের দেখতে পাবেন না। আমি তখন আশ্চর্য হয়ে বললাম, সে কি, দেখতে পাবো না কেন? হোটেল বিক্রি করার কথা হচ্ছে। যিনি আমাদের পার্টনার, তিনি হোটেল রাখবেন না। আমরাও চলে যাব। আমার স্বামীর এত ঠান্ডা সহ্য হচ্ছে না। আমরা দেশে ফিরে যাব। আমি তখন হৈমবতীর স্বামী বিজয় বিশ্বাসকে জিজ্ঞাসা করলাম, আপনারা নাকি হোটেল বিক্রি করছেন? বিজয় বিশ্বাসের বয়স আন্দাজ 45, স্ত্রীর চেয়ে অনেক বড়, একটু কাহিল গোছের চেহারা। আপাদমস্তক গরম জামা কাপড় পরেই গলায় গলাবন্ধ জড়িয়ে বসে বসে সিগারেট টানছিলেন। আমাকে খাতির করে বসালেন, বললেন, সেটজি, আপনি কিনবেন? আমি বললাম, ভালো দাম পেলে কিনতে পারি। আপনার পার্টনার কোথায়? আমার পার্টনার এখন বিদেশে আছেন, তাই আমাকেই উনি আমুক্তারনামা দিয়ে গেছেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, এই যে দেখুন। তিনি দেরাজ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি বার করে দেখালেন। তারপর দর কষাকষি আরম্ভ হলো। বিজয় বিশ্বাস হাঁকলেন, তা 1.5 লাখ? আমি বললাম, আমি 50,000 দিতে পারি। শেষ পর্যন্ত 84,000-এ রফা হলো। কিন্তু স্থাবর সম্পত্তি কেনা তো 2-4 দিনের কাজ নয়।
দলিল দস্তাবেজ তদারক করা, উকিল অ্যাটর্নির সঙ্গে পরামর্শ করা, রেজিস্ট্রি অফিসে খোঁজ খবর নেওয়া, এই সব করতে করতে তা কয়েক মাস কেটে গেল। নভেম্বর মাসের মাঝামাঝি আমি আর বিজয় বিশ্বাস পুনায় গেলাম। রেজিস্ট্রারের সামনে আমি নগদ টাকা দিয়ে রেজিস্ট্রি করালাম। কথা হলো 1 ডিসেম্বর থেকে আমি হোটেলের দখল নেব। তারপর আমি বোম্বাই গেলাম। বিজয় বিশ্বাস মহাবলেশ্বরে ফিরে গেলেন। হোটেলে তখন অতিথি নেই, একটা চাকরানি ছাড়া বাকি চাকর বাকর সব বিদায় হয়েছে। তাই এরপর যেসব ঘটনা ঘটেছিল তা কেবল হৈমবতীর জবানবন্দি থেকেই জানা যায়। মানিক মেহতা নিশ্চয়ই নিজে আড়ালে থাকবার মতলব করেই বিজয় বিশ্বাসকে মোক্তারনামা দিয়েছিল। যেদিন কবালা রেজিস্ট্রি হলো ঠিক তার পরদিন রাত্রি 9টার সময় সে সহ্যাদ্রি হোটেলে এসে হাজির। পরে পুলিশের তদন্তে জানা গিয়েছিল মানিক মেহতা মহাবলেশ্বরের বাইরে 2 মাইল দূরে মোটর রেখে পায়ে হেঁটে মহাবলেশ্বরে ঢুকেছিল। সে যখন পৌঁছল তখন বিজয় বিশ্বাস আর হৈমবতী রাত্রির খাওয়া দাওয়া সেরে অফিস ঘরে বসে নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে জল্পনা কল্পনা করছিলেন। চাকরানিটা শুতে গিয়েছিল। তখন বেশ শীত পড়ে গেছে। মানিক মেহতার গায়ে মোটা ওভারকোট, মাথায় পশমের মাংকি টুপি। তার ব্যবহার বরাবরই খুব মিষ্টি। সে বলল, হাইমা বেহেন, আমি আজ রাত্রে এখানেই থাকবো আর খাইবো। সামান্য কিছু হলেই আমার চলবে। হৈমবতী খাবারের ব্যবস্থা করতে রান্নাঘরে চলে গেল। চাকরানিকে আর জাগালেন না। মানিক মেহতা আর বিজয় বিশ্বাস কাজকর্মের কথা শুরু করলেন। অফিস ঘরে একটা মজবুত লোহার সিন্দুক ছিল। হোটেল বিক্রির টাকা এবং ব্যাংকের জমা টাকা সবই সিন্দুকেই রাখা হয়েছিল। বিজয় বিশ্বাস জানতেন 2-1 দিনের মধ্যেই মেহতা টাকা নিতে আসবে। এরপর হৈমবতী রান্নাঘরে গিয়ে স্টোভ জেলে ভাজাভুজি তৈরি করতে লাগলেন। কিন্তু তার কান পড়ে রইল ওই অফিস ঘরের দিকে। রান্নাঘর অফিস ঘর থেকে বেশি দূরে নয়, তার উপরে নিস্তব্ধ রাত্রি। কিছুক্ষণ পরে তিনি শুনতে পেলেন ওরা দুজন অফিস ঘর থেকে বেরিয়ে কথা বলতে বলতে হোটেলের পিছন দিকের জমিতে চলে গেলেন। হৈমবতীর একটু আশ্চর্য লাগল, কারণ তার স্বামী শীতকাতুরে মানুষ। এত শীতে খোলা হাওয়ায় যাওয়া তার স্বভাব বিরুদ্ধ। কিন্তু হৈমবতীর মনে কোনো আশঙ্কাই ছিল না। তিনি রান্নাঘর থেকে বেরুলেন না, যেমন রান্না করছিলেন করতে লাগলেন। তারপর হোটেলের পিছন দিক থেকে একটা চাপা চিৎকারের শব্দ শুনে তিনি একেবারে কাঠ হয়ে গেলেন। তার স্বামীর গলার চিৎকার। ক্ষণকাল স্তম্ভিত অবস্থায় থেকে তিনি ছুটে গেলেন হোটেলের পিছন দিকে। পিছনের জমিতে যাবার একটা দরজা আছে। হৈমবতীর দরজার কাছে পৌঁছেছেন এমন সময় মানিক মেহতা ওদিক থেকে ঝড়ের মতো এসে ঢুকলো। হৈমবতীকে সজোরে এক পাশে সরিয়ে দিয়ে সদরের দিকে চলে গেল। আরে কি হলো, কি হলো, কি হয়েছে? বলি হৈমবতী পিছনের জমিতে ছুটে গেলেন। সেখানে কেউ নেই। হৈমবতী তখন স্বামীর খোঁজে অফিস ঘরের দিকে ছুটেছেন। সেখানে দেখলেন লোহার সিন্দুকের কবাট খোলা রয়েছে। তার ভিতর থেকে নোটের বান্ডিল সব অন্তর্হিত হয়েছে, প্রায় 1.5 লাখ টাকার নোট। এতক্ষণে হৈমবতী প্রকৃত ব্যাপার বুঝতে পারলেন। মানিক মেহতা তার স্বামীকে ঠেলে খাদের মধ্যে ফেলে দিয়েছে, আর সমস্ত টাকা সে নিয়ে পালিয়ে গেছে। তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লেন। ভাই অজিত, আজ এইখানেই থামতে হলো। ঘরের মধ্যে অশরীরী উৎপাত আরম্ভ হয়েছে।
কাল বাকি চিঠি শেষ করব। 4 জানুয়ারি। কাল চিঠি শেষ করতে পারিনি। আজ রাত্রি 10টার পর মোমবাতি জ্বালিয়ে আবার আরম্ভ করেছি। হোমজি খেতে বসে গল্প বলছিলেন। গল্প শেষ হওয়ার আগেই খাওয়া শেষ হলো। আমরা বসবার ঘরে উঠে গেলাম। চাকর কফি দিয়ে গেল। হোমজি আবার বলতে শুরু করলেন। হৈমবতীর যখন জ্ঞান হলো তখন 10টা বেজে গেছে। ইলেকট্রিক বাতি নিভে গিয়ে চারিদিক অন্ধকার। হৈমবতী চাকরানীকে জাগালেন, কিন্তু সে রাত্রে বাইরে থেকে কোনো সাহায্যই পাওয়া গেল না। পুলিশ এলো পরদিন সকালে। পুলিশের অনুসন্ধানে বোঝা গেল হৈমবতীর অনুমান ঠিক। হোটেলের পিছনে খাদের ধারে মানুষের ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। 2-4 দিন অনুসন্ধান চালাবার পর আরো অনেক খবর বেরুল। মানেক মেহতা ডুব মেরেছে। সে পাকিস্তান থেকে 3 লক্ষ টাকার সোনা আমদানি করেছিল। কাস্টমসের কাছে ধরা পড়ে যায়। মানেক মেহতা ধরা না পড়লেও একেবারে নিঃস্ব হয়ে পড়েছিল। তাই অংশীদারকে খুন করে সে প্রায় 1.5 লাখ টাকা হাতিয়েছে। এদিকে খাদের তলা থেকে বিজয় বিশ্বাসের লাশ উদ্ধার করা দরকার, কিন্তু এমন দুর্গম এই খাদ যে সেখানে পৌঁছানো অতি কষ্টকর ব্যাপার। উপরন্তু সম্প্রতি এক জোড়া বাঘ এসে খাদের মধ্যে আড্ডা গেড়েছে। গভীর রাত্রে তাদের হুঙ্কার শোনা যায়। যা হোক, কয়েকজন পাহাড়িকে নিয়ে 3 দিন পরে পুলিশ খাদে নেমে দেখল বিজয় বিশ্বাসের দেহের বিশেষ কিছু অবশিষ্ট নেই। কয়েকটা হাড়গোড় আর রক্তমাখা জামা কাপড়, গলাবন্ধ ইত্যাদি নিয়ে তারা ফিরে এলো। পুলিশের মনে আর কোনো সংশয় রইল না। মানিক মেহতার নামেই গ্রেপ্তারি পরোয়ানা এবং হুলিয়া জারি করল। ক্রমে 1 ডিসেম্বর এসে পড়ল। নিঃস্ব বিধবার অবস্থা বুঝতেই পারছেন। আমার মনে একটু মায়া হলো। আমি হৈমবতীকে কিছু টাকা দিলাম। হৈমবতী চোখের জল মুছতে মুছতে মহাবলেশ্বর থেকে চিরবিদায় নিলে। তারপর মাসখানেক কেটে গেছে। পুলিশ এখনো মানিক মেহতার সন্ধান পায়নি। বাঘ আর বাঘিনী কিন্তু এখনো খাদের তলায় ঘুরে বেড়াচ্ছে। মানুষের রক্তের স্বাদ তারা পেয়েছে, এ স্থান ছেড়ে যেতে পারছে না। হোমজির গল্প শুনে মনটা একটু খারাপ হলো। বাঙালির সন্তান সুদূর বিদেশে এসে কিছু অর্থ সঞ্চয় করেছিলেন, তাও কপালে সইল না। হৈমবতীর অবস্থা আরও শোচনীয়। মানিক মেহতাকে পুলিশ ধরতে পারবে কিনা কে জানে। ভারতবর্ষের বিশাল জনসমুদ্র থেকে একটা পুঁটি মাছকে ধরা সহজ নয়। এই সব ভাবছি, এমন সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। এ কি? 10টা বেজেছে। এখানে রাত্রি 10টার সময় ইলেকট্রিক বন্ধ হয়ে যায়, আবার শেষ রাত্রে কিছুক্ষণের জন্যে জ্বলে। চলুন আপনাকে আপনার শোবার ঘরে পৌঁছে দিই। হোমজির একটা লম্বা গদার মতো ইলেকট্রিক টর্চ আছে। সেটা হাতে নিয়ে তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে চললেন। দোতলায় 1 সারি ঘর, সামনে টানা বারান্দা। সব ঘরের দরজায় তালা ঝুলছে, কেবল কোণের ঘরের দরজাটা খোলা। চাকর ঘরে মোমবাতি জেলে রেখে গেছে। হ্যাঁ, ভালো কথা। এদেশে মোমবাতিকে কি বলে জানো? মেমবাতি। ভারী পবিত্রপূর্ণ নাম না? যাই হোক, তা এটা বেশ বড় ঘর। সামনে বারান্দা, পাশে ব্যালকনি। ঘরের দুপাশে 2টো খাট রয়েছে। একটাতে বিছানা পাতা, অন্যটা উলঙ্গ হয়ে পড়ে রয়েছে। ঘরের মাঝখানে একটা বড় টেবিল আর 2টো চেয়ার। দেয়ালের গায়ে ঠেকানো ওয়ার্ডরোব। টেবিলের উপর একটা অ্যালার্ম টাইমপিস, 1 বান্ডিল মোমবাতি, দেশলাই, একটা থার্মোফ্ল্যাক্সে গরম কফি। রাত্রে যদি তেষ্টা পায় তাই আর কি।
হোমজি অতিথি সৎকারে ত্রুটি রাখেননি দেখলাম। এই ঘরে বিজয় বিশ্বাস স্ত্রীকে নিয়ে থাকতেন। হৈমবতী চলে যাওয়ার পর ঘরটা যেমন ছিল তেমনিই আছে। আপনার কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধে কিসের, খুব আরামে থাকবো। আপনি যান, এবার শুয়ে পড়ুন গিয়ে। এখানে বোধহয় সকাল সকাল ঘুমিয়ে পড়াই রেওয়াজ। শীতকালে তাই বটে, কিন্তু সকাল 8টা-9টার আগে কেউ বিছানা ছাড়ে না। আপনি যদি আগে উঠতে চান ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। এই টর্চটা রাখুন, রাত্রে যদি দরকার হয়। ধন্যবাদ ধন্যবাদ, শুভরাত্রি। হোমজি নেমে গেলেন। আমি দরজা বন্ধ করে দিলাম। মোমবাতির আলোয় ঘরটা আবছায়া দেখাচ্ছে। আমি টর্চটা জ্বালিয়ে ঘরময় একবার ঘুরে বেড়ালাম। আমার সুটকেস চাকর ওয়ার্ড্রবের পাশে রেখে গেছে। ওয়ার্ড্রব খুলে দেখলাম সেটা খালি। এসেন্স, কর্পূর, ন্যাপথলিন মেশা একটা গন্ধ নাকে এসে লাগলো। হৈমবতী এই ওয়ার্ড্রোবেই নিজের কাপড় চোপড় রাখতেন। ঘরের পিছন দিকে একটা সরু দরজা রয়েছে। খুলে দেখলাম গোসলখানা। আবার বন্ধ করে দিলাম। তারপর চেয়ারে এসে বসে সিগারেট ধরালাম। ঘরের দরজা জানলা সবই বন্ধ, তবু যেন একটা বরফ জমানো ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। বেশিক্ষণ বসে থাকা চলবে না। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ঘড়িতে অ্যালার্ম দিলাম। 7:30টার সময় ঘুম ভাঙলেই যথেষ্ট। আপনি আসবেন 9টার সময়। টর্চটা বালিশের পাশে নিয়ে মোমবাতি নিভিয়ে বিছানায় ঢুকলাম। বিছানায় দুটো মোটা মোটা গদি, গোটা চারেক বিলিতি কম্বল, একেবারে রাজসজ্জা। ক্রমশ কম্বলের মধ্যে শরীর গরম হতে লাগলো। কখন যে ঘুমিয়ে পড়লাম, সত্যি বলছি অজিত, বুঝতেই পারিনি। আশ্চর্য এই যে প্রথম রাত্রে ঘুমাবার আগে পর্যন্ত অতিপ্রাকৃত কোনো ইশারা ইঙ্গিত কিছুই পাইনি। ঘুম ভাঙল ঝনঝন করে অ্যালার্মের শব্দে। ধর্মর করে বিছানায় উঠে বসলাম। ঘর অন্ধকার। কোথায় আছি মনে করতে কয়েক সেকেন্ড কেটে গেল। তারপর মনে পড়ল, কিন্তু এত শিগগির 7:30 বেজে গেল। কই, জানালার সার্সি দিয়ে দিনের আলো তো দেখা যাচ্ছে না। টর্চ জেলে ঘড়ির উপর আলো ফেললাম। চোখে ঘুমের জড়তা রয়েছে। মনে হলো ঘড়িতে 2টো বেজেছে, কিন্তু অ্যালার্ম ঝনঝন শব্দে বেজে চলেছে। কীরকম হলো? আমি কম্বল ছেড়ে উঠলাম। টেবিলের কাছে গিয়ে ঘড়ির উপর আলো ফেলে দেখলাম সত্যি 2টো। তবে অ্যালার্ম বাজলো কি করে? অ্যালার্মের কাঁটা ঘোরাতে কি ভুল করেছি? ঘড়িটা হাতে তুলে নিতেই বাজনা থেমে গেল। দেখলাম অ্যালার্মের কাঁটা ঠিকই 7:30টার উপর আছে। হয়তো ঘড়িটাতে গলদ আছে, অসময়ে অ্যালার্ম বাজে। আমি ঘড়ি রেখে আবার বিছানায় ঢুকলাম। অনেকক্ষণ ঘুম এলো না। তারপর আবার কখন ঘুমিয়ে পড়েছি। এই হলো প্রথম রাত্রির ঘটনা। পরদিন সকালে ব্রেকফাস্ট খেতে বসে হোমজিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার টাইম পেশে কি অসময়ে অ্যালার্ম বাজে? ওই না তো, কেন বলুন তো? বললাম। তিনি শুনে উদ্বিগ্ন মুখে একটু চুপ করে রইলেন। তারপর বললেন, হয়তো সম্প্রতি খারাপ হয়েছে। আমার অন্য একটা অ্যালার্ম ঘড়ি আছে, সেটা আজ রাত্রে আপনাকে দেব। আমি আপত্তি করতে যাচ্ছিলাম, এমন সময় চাকর একটি চিঠি এনে আমার হাতে দিল। আপ্তের চিঠি। তিনি লিখেছেন, কাল রাত্রে হঠাৎ পা পিছলে গিয়ে আমার পা মুচকে গেছে। নড়বার ক্ষমতা নেই। আপনারা যদি দয়া করে আসেন। চিঠিটা আমি হোমজিকে দেখালাম। আহারে, চলুন একবার দেখে আসি। তা কত দূর? হ্যাঁ, মাইল 2 হবে, বাজারের মধ্যে। এখানে মহারাষ্ট্র ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে।
আপনার আত্মীয় তার ম্যানেজার, ব্যাংকের উপরতলায় থাকেন। ব্রেকফাস্ট সেরে বেরুলাম। হোমজির একটা ছোটোখাটো স্ট্যান্ডার্ড মোটর আছে, তাইতে চড়ে গেলাম। ব্যাংকের বাড়িটা দোতলা, বাড়ির পাশ থেকে খোলা সিঁড়ি ওপরে উঠেছে। আমরা ওপরে উঠে গেলাম। আপনি বালিশের ওপর ব্যান্ডেজ বাঁধা পা তুলে দিয়ে খাটে শুয়ে আছেন। আমাদের দেখে দুহাত বাড়িয়ে বললেন, কি কাণ্ড দেখুন দেখি, কোথায় আপনাদের নিয়ে একটু ঘুরে বেড়াবো তা নই, একেবারে শয্যাশায়ী। তা কি হয়েছিল? রাত্রে ঘুম ভেঙে শুনলাম দরজায় কে খুটু খুটু করছে, এই টোকা মারছে বলে মনে হলো। আমিও বিছানা ছেড়ে উঠলাম, কিন্তু দৌড় খুলে দেখি কেউ নাই। আবার দৌড় বন্ধ করে ফিরছি, পা মুচড়ে পড়ে গেলাম। আমার বাঁ পাটা আর কোথাও লাগেনি তো? না, আর কোথাও লাগেনি, লেকিন আশ্চর্য, পায়ে কাপড়ও জড়িয়ে যায়নি। ঠিক মনে হলো কেউ আমাকে পিছন থেকে ঠেলে দিল। আমার কি মনে হলো, জিজ্ঞেস করলাম, রাত্রি তখন কটা? ঠিক 2টা। এ বিষয়ে আর কথা হলো না। গৃহস্বামী এসে পড়লেন। ব্যাংকের ম্যানেজার হলেও অনন্তরাও দেশপাণ্ডে বেশ ফুর্তিবাজ লোক। আজকাল ব্যাংকের কাজকর্ম নেই বললেই চলে। তিনি আমাদের সঙ্গে আড্ডা জমালেন। আপটের পা ভাঙা নিয়ে খানিকটা ঠাট্টা তামাশা হলো। গরম গরম চিড়ে ভাজা আর পটেটো চিপস দিয়ে আর এক প্রস্ত কফি হলো। তারপর আমরা উঠলাম। আপটে কাতরভাবে বললেন, ভেবেছিলাম মিস্টার বক্সিকে মহাবালেশ্বর ঘুরিয়ে দেখাবো, আর তা হলো না। 2-3 দিন মাটিতে পা রাখতেই পারবো না। আরে তাতে কি হয়েছে, আমি ওকে মহাবলেশ্বর দেখিয়ে দেব। আমার তো এখনো ছুটি রয়েছে। কাল আবার আসবো বলে আমরা চলে এলাম। দুপুরবেলা লাঞ্চ খেয়ে হোমজির সঙ্গে বেরোলাম। কাছাকাছি কয়েকটা দর্শনীয় স্থান আছে। একটা হ্রদ আছে, তাতে মোটর লঞ্চ চড়ে বেড়ালাম। মহাবলেশ্বরের মধু খুব বিখ্যাত, জানো তো অজিত? কয়েকটা মধুর কারখানা দেখলাম। মৌমাছি মধু তৈরি করছে আর মানুষ তাই বিক্রি করে পয়সা রোজগার করছে। মৌমাছিদের খেতে দিতে হয় না, মজুরি দিতে হয় না। একটা ফুলের বাগান থাকলেই হলো। কিন্তু সে যাক, বাজে কথা লিখে চিঠি বড় করব না। এখনো আসল কথা সবই বাকি। হোমজির কাছ থেকে একটা চিঠির প্যাড জোগাড় করেছি, তা প্রায় ফুরিয়ে এলো। সে রাত্রে 10টা বাজবার 5 মিনিট আগে শুতে গেলাম। চাকর সব ঠিকঠাক করে রেখে গিয়েছে। দেখলাম পুরনো ঘড়ির বদলে একটা নতুন অ্যালার্ম ঘড়ি রেখে গেছে। আমি এতে আর দম দিলাম না। অ্যালার্মের চাবিটা এঁটে বন্ধ করে দিলাম। অ্যালার্মের দরকার নেই, যখন ঘুম ভাঙবে তখন উঠব। আলো নেভার আগেই শুয়ে পড়লাম। এতক্ষণ লক্ষ্য করিনি, শুয়ে শুয়ে দেখছি একটা চামচিকে ঘরে ঢুকেছে। দরজা জানালা সব বন্ধ, তাই পালাতে পারছে না। নিঃশব্দ পাখায় ঘরের একোণ থেকে ওকোণে যাচ্ছে, আবার ফিরে আসছে। দরজা খুলে তাকে তাড়ানো যায় কিনা ভাবছি, এমন সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। আর উপায় নেই, জন্তুটা সারা রাত্রি পালাবার রাস্তা খুঁজে উড়ে বেড়াবে, হয়তো ক্লান্ত হয়ে ঘরের কোণে পড়ে থাকবে। অন্ধকারে শুয়ে শুয়ে ভাবছি, ঘুম আসছে না। কাল রাত্রি 2টোর সময় আমার ঘরে অকারণে অ্যালার্ম ঘড়ি বাজল, আর ঠিক সেই সময় 2 মাইল দূরে আপটের পা মচকাল। দুটো ঘটনার মধ্যে নৈসর্গিক সম্পর্ক কিছুই নেই, সমাপতন ছাড়া আর কি হতে পারে? অথচ আপটের পা যদি না মচকাতো, তিনি আজ এই ঘরে অন্য খাটে শুতেন। চামচিকেটা কি এখনো উড়ে বেড়াচ্ছে? আমার গায়ে এসে পড়বে না তো? পরে পড়ুক, ইতর প্রাণীকে আমি ভয় পাই না। ঘুমিয়ে পড়েছিলাম, কানের কাছে কর্কর শব্দে কারা না কারা বেজে উঠল। কম্বলের মধ্যে লাফিয়ে উঠলাম, নতুন ঘড়ির অ্যালার্ম বাজছে।
এর আওয়াজ আরও উগ্র, কিন্তু অ্যালার্ম বাজার তো কথা নয়। আমি দম দিইনি, চাবি বন্ধ করে দিয়েছি। তবে টর্চ জেলে বিছানা থেকে উঠলাম। ঘড়িতে 2টো বেজেছে। অ্যালার্মের চাবি যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ, তবু বাজনা বেজে চলেছে। ঘড়ি হাতে তুলে নিতেই বাজনা থেমে গেল। যেমন ঘড়ি তেমনই ঘড়ি, অত্যন্ত সহজ এবং স্বাভাবিক। অজিত, তুমি জানো আমি রহস্য ভালোবাসি না। রহস্য দেখলেই আমার মন তাকে ভেঙে চুরে তার অন্তর্নিহিত সত্যটি আবিষ্কার করতে লেগে যায়। কিন্তু এ কী রকম রহস্য? অলৌকিক ঘটনার প্রতি আমার বুদ্ধি স্বভাবতই বিমুখ। যা প্রমাণ করা যায় না তা বিশ্বাস করতে আমার বিবেকে বাঁধে। কিন্তু এটা কি? চক্ষু কর্ণ দিয়ে যাকে প্রত্যক্ষ করছি তার সঙ্গে ঐহিক কিছুরই কোনো সংস্রব নেই। অমূলক কারণহীন ঘটনা চোখের সামনে সমানে ঘটে চলেছে। এর মূল পর্যন্ত অনুসন্ধান করে দেখতে হবে। মোমবাতি জ্বালালাম। তোমাকে আগেই লিখেছি ঘরে 2টো চেয়ার আছে। তার মধ্যে একটা সাধারণ খাড়া চেয়ার, অন্যটা দোলনা চেয়ার। আমি গায়ে একটা কম্বল জড়িয়ে নিয়ে দোলনা চেয়ারে বসলাম। সিগারেট ধরিয়ে মৃদু মৃদু দোল খেতে লাগলাম। দোরের দিকে মুখ করে বসেছি। ডান পাশে টেবিল, বাঁ পাশে দেয়ালে লাগানো ওয়ার্ড্রপ, পিছনে আমার খাট। আমি সিগারেট টানতে টানতে দুলছি আর ভাবছি, চামচিকেটা কোথায় ছিল জানি না, বাতি জ্বলতে দেখে আবার সে উড়তে আরম্ভ করেছে। আমার মাথা ঘিরে চক্কর দিচ্ছে। পাখার শব্দ নেই, কেবল এক টুকরো জমাট অন্ধকার শূন্যে ঘুরপাক খাচ্ছে। সিগারেট শেষ করে চোখ বুজে আছি। ভাবছি কি হতে পারে। 2টো ঘড়িতেই বেতালা অ্যালার্ম বাজে। তবে কি হোমজি আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করছেন? আমি কাল ভূতের কথায় হেসেছিলাম, তাই তিনি আমাকে ভয় দেখাচ্ছেন? তা যদি হয় তাহলে ঘড়িটার যন্ত্রপাতি খুলে পরীক্ষা করলেই ধরা যাবে। কিন্তু হোমজি বয়স্ক ব্যক্তি, এমন বাঁদুড়ে রসিকতা করবেন? কতক্ষণ চোখ বুজে বসে দোল খাচ্ছিলাম বলতে পারি না অজিত। মিনিট 15-র বেশি নয়। চোখ খুলে চমকে গেলাম। দোলনা চেয়ারটা দুলতে দুলতে ঘুরে গেছে। আমি দরজার দিকে মুখ করে বসেছিলাম, এখন ওয়ার্ডরোবের দিকে মুখ করে বসে আছি। শুধু তাই নয়, ওয়ার্ডরোবের খুব কাছে এসে পড়েছি। চেয়ার ঘুরে যাওয়ার একটা স্বাভাবিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু রাত 2টোর সময় একলা ঘরে এরকম ব্যাপার ঘটলে স্নায়ুমণ্ডলে ধাক্কা লাগে। আমারও লেগেছিল। তারপর ঘড়িটা আবার পিছন দিক থেকে ঝনঝন শব্দে বেজে উঠল। আমি লাফিয়ে উঠে ঘড়িটা বন্ধ করতে গেলাম, মোমবাতি নিভে গেল। বোঝো ব্যাপার। আমার স্নায়ু যদি দুর্বল হতো তাহলে কি করতাম বলা যায় না, কিন্তু আমি দেহটাকে শক্ত করে স্নায়ুর উৎকণ্ঠা দমন করলাম। আমার গায়ের কম্বলের বাতাস লেগে হয়তো মোমবাতি নিভেছে। আমি আবার মোমবাতি জ্বালালাম। ঘড়িটা হাতে নিতেই তার বাজনা থেমে গেল, কিন্তু ঘড়িকে আর বিশ্বাস নেই। আমি সেটাকে হাতে নিয়ে ওয়ার্ডরোবের কাছে গেলাম। ওয়ার্ডরোবে আমার কাপড় চোপড় রেখেছি, তার মধ্যে ঘড়ি চাপা দিয়ে রাখবো, তারপর ঘড়ি যত বাজে বাজুক। ওয়ার্ডরোবের কপাট খুলতেই সেন্ট, কর্পূর, ন্যাপথলিন মেশা গন্ধটা নাকে এলো। আমি ঘড়িটাকে আমার জামা কাপড়ের তলায় গুঁজে দিয়ে কপাট বন্ধ করে দিলাম। 2:30 বেজেছে, এখনো অর্ধেক রাত বাকি। আমি আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। মস্তিষ্ক গরম হয়ে গেছে, তন্দ্রা আসছে আবার ছুটে যাচ্ছে। ঘড়িটা ওয়ার্ডরোবের মধ্যে বাজছে কিনা শুনতে পাচ্ছি না। তারপর ক্রমে বোধহয় ঘুম এসে গিয়েছিল। উড়ি বাবরে, ও মা গো! বিকট চিৎকার করে জেগে উঠলাম। কম্বলের মধ্যে আমার পেটের কাছে কিছু একটা কিলবিল করছে। টিকটিকি কিংবা ব্যাং, অথবা অথবা চামচিকে। এক টানে কম্বল সরিয়ে বিছানা থেকে লাফিয়ে নামলাম। টর্চ জ্বাললাম, মোমবাতি জ্বাললাম। বিছানায় কোনো জন্তু জানোয়ার নেই।
চামচিকেটাও কোথায় অদৃশ্য হয়েছে। হাত ঘুরিতে দেখলাম রাত্রি 3:30। বাকি রাত্রিটা টেবিলের সামনে খাড়া চেয়ারে বসে কাটিয়ে দিলাম। আর ঘুমাবার চেষ্টা বৃথা। চিঠি ভীষণ লম্বা হয়ে যাচ্ছে। ভৌতিক অভিজ্ঞতার বিবরণ দেওয়া আমার উদ্দেশ্য নয়। এবার চটপট শেষ করব। 5টার সময় ইলেকট্রিক আলো জ্বলে উঠল। আমি ওয়ার্ডরোব খুলে ঘড়ি বার করলাম। ঘড়ির সঙ্গে একটা বাদামি কাগজের চিলতে বেরিয়ে এলো। তাতে বাংলা হরফে একটা ঠিকানা লেখা আছে। কলকাতার দক্ষিণ সীমানার একটা ঠিকানা। ঠিকানাটা নকল করে তোমাকে পাঠালাম, তোমার দরকার হবে। অজিত, আমি সত্যান্বেষী। সত্যকে স্বীকার করতে আমি বাধ্য, তা সে লৌকিক সত্যই হোক আর অলৌকিক সত্যই হোক। কায়াহীনকে সম্বোধন করে বললাম, তুমি কি চাও? উত্তর এলো না, কেবল টেবিলটা নড়ে উঠল। আমি টেবিলের উপর হাত রেখে বসেছিলাম। বললাম, তুমি কি চাও আমি তোমার মৃত্যুর তদন্ত করি? এবার টেবিল তো নড়লই। আমি যে চেয়ারে বসেছিলাম তার পিছনে পায়া দুটো উঁচু হয়ে উঠল। আমি প্রায় টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়লাম। বললাম, আচ্ছা বুঝেছি, কিন্তু পুলিশ তো তদন্ত করছেই। আমি করলে কি সুবিধে হবে? আচ্ছা, আমি কোথায় তদন্ত করব? ঠিকানা লেখা বাদামি কাগজের চিলতেটা টেবিলের একপাশে রাখা ছিল। সেটা যেন হাওয়া লেগে আমার সামনে সরে এলো। আমার মাথায় একটা আইডিয়া এলো। মানিক মেহতা কি বাংলাদেশে গিয়ে লুকিয়ে আছে? আশ্চর্য নয়, একলা লুকিয়ে আছে। কিংবা বললাম, হ্যাঁ আচ্ছা চেষ্টা করব। এই সময় ইলেকট্রিক বাতি নিভে গেল। দেখলাম জানালায় সার্সি দিয়ে দিনের আলো দেখা যাচ্ছে। হোমজিকে কিছু বললাম না। 9টার সময় দুজনে আপটেকে দেখতে গেলাম। যেতে যেতে হোমজিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হোমজি, হৈমবতীর চেহারাটা কেমন ছিল? হোমজি আমার মুখের দিকে তাকিয়ে একটু হাসলেন। বললেন, ভালো চেহারা, রং খুব ফর্সা নয়, কিন্তু ভারী চটকদারি চেহারা। আর বয়স? হয়তো 30-এর কিছু বেশি, কিন্তু দীর্ঘ যৌবনা। শরীরের বাঁধনি এখনো ঢিলে হয়নি। আপটের পা কালকের চেয়ে ভালো, কিন্তু এখনও হাঁটতে পারেন না। গৃহস্বামী অনন্তরাও দেশপাণ্ডের সঙ্গেও দেখা হলো। তাকে কয়েকটা প্রশ্ন করলাম। আপনি বিজয় বিশ্বাসকে চিনতেন? চিন্তাম ভাইকি, সাহাদ্রি হোটেলে সব টাকাই আমার ব্যাংকে ছিল। কত টাকা? সিজনের শেষে প্রায় 45,000 দাঁড়িয়েছিল। বিজয় বিশ্বাসের নিজের আলাদা কোনো অ্যাকাউন্ট ছিল? ছিল আন্দাজ 2,000 টাকা, কিন্তু মৃত্যুর কয়েকদিন আগে তিনি প্রায় সব টাকাই বের করে নিয়েছিলেন। এখন ওখানে টাকা পড়ে আছে। তার স্ত্রী যাওয়ার আগে সে টাকা বার করে নেননি? স্ত্রী যতক্ষণ কোর্ট থেকে ওয়ারিশ সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ তো তাকে টাকা দিতে পারি না। হৈমবতী এখন কোথায়, তার ঠিকানা জানেন? না, জানি না। আর কেউ জানে কি? বোধ হয় না। যাওয়ার সময় তিনি নিজেই জানতেন না কোথায় যাবেন। আপনি নিশ্চয়ই এ মামলার খবর রাখেন। মানিক মেহতার কোনো সন্ধান পাওয়া গেছে? না, সন্ধান পাওয়া গেলে আমি জানতে পারতাম। মানিক মেহতার ফটোগ্রাফ আছে কি? একটা গ্রুপ ফটোগ্রাফ ছিল। সহ্যাদ্রি হোটেল যখন আরম্ভ হয় তখন মানিক মেহতা, বিজয় বিশ্বাস আর হৈমবতী একসঙ্গে তুলিয়াছিলেন, কিন্তু সেটা তো পাওয়া যায়নি। হোটেলে ফিরে এসে দুপুরবেলা খুব ঘুমালাম। রাত্রে তোমাকে চিঠি লিখতে বসেছিলাম, কিন্তু বারবার বাধা পেয়ে শেষ করতে পারিনি। বিদেহী আত্মা আমার এই চিঠি লেখাতে সন্তুষ্ট নয়, অথচ সে কি চায় সেটা বোঝাতে পারছে না। যাই হোক, আজ চিঠি শেষ করব। এতখানি ভনিতার কারণ বোধহয় বুঝতে পেরেছ। তোমাকে একটা কাজ করতে হবে অজিত। কলকাতার দক্ষিণ প্রান্তের যে ঠিকানাটা আমি দিলাম তুমি সেখানে যাবে।
যদি সেখানে হৈমবতী বিশ্বাসের দেখা না পাও তাহলে কিছু করবার নেই, কিন্তু যদি দেখা পাও তাহলে তাকে কয়েকটা প্রশ্ন করবে। মানিক মেহতার সঙ্গে তাদের যে গ্রুপ ফটো তোলা হয়েছিল সেটা কোথায়? মানিক মেহতার সঙ্গে হৈমবতীর বেশি ঘনিষ্ঠতা ছিল কি না সেটা জানবার চেষ্টা করবে। কবে এবং কোথায় বিশ্বাসদের সঙ্গে মেহতার পরিচয় হয়েছিল, হৈমবতীর আর্থিক অবস্থা এখন কেমন, আর বাড়িতে কে কে আছে সব খবর নেবে। আর যে প্রশ্নই তোমার মনে আসুক জিজ্ঞেস করবে। তারপর সব কথা পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে লিখে জানাবে। কোনো কথা তুচ্ছ বলে বাদ দেবে না। যদি সন্দেহজনক কিছু চোখে পড়ে টেলিগ্রাম করে আমাকে জানাবে। তোমার চিঠির অপেক্ষায় থাকবো। এখানে এই দারুণ শীতে বেশি দিন থাকার ইচ্ছে নেই, কিন্তু এই ব্যাপারে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেতেও পারছি না। আশা করি খোকা ও সত্যবতী ভালো আছে এবং তুমি ইনফ্লুয়েঞ্জা ঝেড়ে ফেলে আবার চাঙ্গা হয়ে উঠেছ। ভালোবাসা নিও। ইতি তোমার ব্যোমকেশ। ভাই ব্যোমকেশ, তোমার চিঠি আজ সকালে পেয়েছি এবং এই রাত্রে বসে জবাব লিখছি। হায় নাস্তিক, তুমি শেষে কিনা ভূতের খপ্পরে পড়ে গেলে। সত্যবতী জানতে চাইছে ভূত তো, পেতনি নয়। শুনেছি ওদিকের পেতনিরা নাকি ভারী জাহাবাজ হয়। যাক, বাজে কথা লিখে আর পুঁথি বাড়াবো না। তোমার নির্দেশ অনুযায়ী আজ বেলা 3টে নাগাদ বাসা থেকে বেরুচ্ছি, এমন সময় বিকাশ দত্ত এলো। আমি কোথায় যাচ্ছি শুনে সে বলল, আরে সর্বনাশ, সেই যে ধ্যাতেরা গোবিন্দপুর, পথ চিনে যেতে পারবেন তো? তুমি চলো না। বিকাশ রাজি হলো। তাকে সব বললাম না, মোটামুটি একটা আন্দাজ দিলাম। দুজনে চললাম। সত্যিই ধ্যার গোবিন্দপুর। ট্রামে বাসে কলকাতার দক্ষিণ সীমা ছাড়িয়ে যেখানে পৌঁছলাম সেখানে কেবল একটি লম্বা রাস্তা চলে গিয়েছে। রাস্তায় 200-300 গজ অন্তর একটা বাড়ি। শেষ পর্যন্ত বেলা আন্দাজ 4:30-র সময় নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হলাম। রাস্তা থেকে খানিক পিছিয়ে ছোট একতলা বাড়ি, চারিদিকে খোলা মাঠ। বিকাশকে বললাম, তুমি রাস্তার ধারে বসে একটু বিড়ি খাও, আমি এখনই ফিরতে পারি, আবার ঘন্টাখানেক দেরিও হতে পারে। বাড়ির সদর দরজা বন্ধ। আমি গিয়ে কড়া নাড়লাম। একটা চাকর এসে দরজা খুলল। কাকে সানগা? শ্রীমতী হৈমবতী বিশ্বাসের সঙ্গে দেখা করতে চাই। আপনের নাম? অজিত বন্দ্যোপাধ্যায়। কি দরকার? সেটা শ্রীমতী বিশ্বাসকেই বলবো। তুমি তাকে বলো মহাবলেশ্বর থেকে চিঠি পেয়ে এসেছি। আইগে, একটুকুন খাড়া নেই হানি। এই বলে চাকরটা দরজা বন্ধ করে দিল। 10 মিনিট দাঁড়িয়ে আছি, কোনো সাড়া শব্দ নেই। এমন সময় দরজা খুলল। আয়েন আয়েন। আসবাবপত্র বেশি কিছু নেই, 2টো চেয়ার, একটা টেবিল। চাকর বলল, হ্যাঁ, বাই বাই, এইখানে বহেন আপনি। গিনি ঠাকুরন স্নান করতে গেছেন গা, এখনই চইলা আইসবেন। একটা চেয়ারে বসলাম। বসে আছি তো বসেই আছি। চাকরটা এদিক ওদিক ঘুরঘুর করছে, বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছে না। আজকাল কলকাতার যা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, অচেনা লোককে বাড়িতে ঢুকতে দিতে ভয় হয়। চোর ডাকাত গুন্ডা যা কিছু হতে পারে। বসে বসে ভাবলাম, গিন্নি ঠাকুরনের স্নান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চাকরটাকে নিয়ে একটু নাড়াচাড়া করি। তুমি কতদিন এখানে কাজ করছো? চাকরটা ভেতরের দরজার সামনে দাঁড়িয়ে বলল, 1 মাস এখনো হয় নাই বাবু। তোমার দেশ কোথায়? আমাগো দেশ ফরিদপুর জেলা। এই বলে সে চৌকাটের ওপর উবু হয়ে বসল। আধবয়সী লোক, মাথায় কদম ছাট চুল, গায়ে একটা ছেঁড়া ময়লা রঙের সোয়েটার। কতদিন কলকাতায় আছো? তা 3 বছর হতে চলল। এখানে মানে এই বাড়িতে কজন মানুষ থাকেন? গিনি ঠাকুরন একলা থাকেন। স্ত্রীলোক একলা থাকেন? পুরুষ কেউ নেই? হাইকে না না, আমি বুড়া মানুষ, আমি দেখাশোনা করি। আচ্ছা, এখানে কারুর যাতায়াত আছে?
থাকেন না, আপনি প্রথমে এলেন। এই সময় হৈমবতীকে দৌড়ের কাছে দেখা গেল। চাকরটা উঠে দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। ইতিমধ্যে ঘরের মধ্যে দিনের আলো কমে গিয়েছিল। তিনি চাকরকে বললেন, মহেশ, আলো জেলে নিয়ে এসো। চাকরটা চলে গেল। অল্প আলোতেও মহিলাটিকে দেখার অসুবিধা হচ্ছিল না। দীর্ঘ চেহারা, সুশ্রী মুখ, পার্সিদের চোখে খুব ফর্সা না লাগলেও আমার চোখে বেশ ফর্সা। মুখে একটা চিত্তাকর্ষক সৌকুমার্য আছে। যৌবনের চৌকাট পার হতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছেন। পরনে সাদা থান, গায়ে একটিও অলংকার নেই। পবিত্র করছি না, কিন্তু তার সদ্য স্নাত চেহারাটি দেখে বৃষ্টি ভেজা সন্ধ্যার রজনীগন্ধার কথা মনে পড়ে যায়। আমি হাত জোর করে নমস্কার করলাম। তিনি প্রতি নমস্কার করে বললেন, আপনি মহাবলেশ্বর থেকে আসছেন? না, আমার বন্ধু ব্যোমকেশ বক্সী মহাবলেশ্বরে আছেন। তার চিঠি পেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। তবে কি মানিক মেহতা ধরা পড়েছে? তার কণ্ঠস্বরে এক অদ্ভুত আগ্রহ ফুটে উঠল। না, এখনো ধরা পড়েননি। হৈমবতী আস্তে আস্তে চেয়ারে বসলেন, নিরাশ স্বরে বললেন, বসুন। আমার কাছে এসেছেন কেন? আমি বসলাম। বললাম, আমার বন্ধু ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী কে? পুলিশের লোক? না, ব্যোমকেশ বক্সীর নাম শোনেননি? এই বলে তোমার পরিচয় দিলাম, কিন্তু তাতে তার মুখের পরিবর্তন হলো না। দেখা যাচ্ছে তুমি নিজেকে যতটা বিখ্যাত মনে করো তেমন বিখ্যাত তুমি নও। সব শুনে হৈমবতী বললেন, কিছু মনে করবেন না, আমি জানতাম না। সারা জীবন বিদেশে কেটেছে। এই সময় মহেশ চাকর একটা লণ্ঠন এনে টেবিলের ওপর রেখে চলে গেল। বলাই বাহুল্য, বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেই। লণ্ঠনের আলোয় হৈমবতীর মুখ আরও স্পষ্টভাবে দেখলাম। ব্যথিত আশাহত মুখ ক্লান্তি ভরে থমথম করছে। দু এক গাছি ভিজে চুল কপাল গালে জুড়ে রয়েছে। আমার মন লজ্জিত হয়ে উঠল। এই শোকাহত মহিলাকে বেশি কষ্ট দেওয়া উচিত নয়। তাড়াতাড়ি প্রশ্নগুলো শেষ করে চলে যাওয়াই কর্তব্য। বললাম, আমাকে মাফ করবেন, মানিক মেহতাকে ধরবার উদ্দেশ্যেই ব্যোমকেশ আপনাকে কয়েকটা প্রশ্ন করে পাঠিয়েছে। মানিক মেহতার সঙ্গে আপনাদের প্রথম পরিচয় কবে হয়? 6 বছর আগে। আমাদের তখন আমেদাবাদে ছোট্ট একটি হোটেল ছিল। কি কুক্ষণেই যে তার সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা, এই মানিক মেহতার সঙ্গে আপনার বেশ ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল? আমার সঙ্গে তার সর্বসাকুল্যে 5-6 বারের বেশি দেখা হয়নি। বছরের মধ্যে একবার কি দুবার আসতো, চুপি চুপি আসতো। নিজের ভাগের টাকা নিয়ে চুপি চুপি চলে যেত। আচ্ছা, তার এই চুপি চুপি আসা যাওয়া দেখে তার চরিত্র সম্পর্কে আপনাদের কোনো সন্দেহ হয়নি? না, আমরা ভাবতাম তার স্বভাবই ওই রকম, নিজেকে জাহির করতে চায় না। আচ্ছা, তার কোনো ফটোগ্রাফ আছে কি? একটা গ্রুপ ফটো ছিল, সজ্জাদ্রি হোটেলের অফিসে টাঙানো থাকতো। সে রাত্রে আমি মূর্ছা ভেঙে দেখলুম দেয়ালে ছবিটা নেই। আচ্ছা, ওই রাতে হোটেলের সিন্ধুকে কত টাকা ছিল? ঠিক জানি না, আন্দাজ 1.5 লাখ। অতঃপর আর কি কি প্রশ্ন করব ভেবে পেলাম না। আমি উঠি উঠি করছি, হৈমবতী আমাকে প্রশ্ন করলেন, আমি এখানে আছি আপনার বন্ধু জানলেন কি করে? আমি তো কাউকে জানাইনি। উত্তর দিতে গিয়ে থেমে গেলাম। মহিলাটির বর্তমান মানসিক অবস্থায় ভূতপ্রেতের অবতারণা না করাই ভালো। বললাম, তা তো জানি না, ব্যোমকেশ কিছু সে বিষয়ে লেখেনি। আপনি উপস্থিত এখানেই আছেন তো? বোধহয় আছি। আমার স্বামীর এক বন্ধু তার এই বাড়িতে দয়া করে থাকতে দিয়েছেন। আসুন, নমস্কার। বাইরে এসে দেখলাম অন্ধকার হয়ে গিয়েছে। রাস্তার ধারে গাছের তলায় বিড়ির মুখে আগুন জ্বলছে। তাই দেখে বিকাশের কাছে গেলাম। তারপর দুজনে ফিরে চললাম। ভাগ্যক্রমে খানিক দূর যাবার পর একটা ট্যাক্সি পাওয়া গেল। ট্যাক্সিতে যেতে যেতে বিকাশ বলল, কাজ হলো? এই কথা আমিও ভাবছিলাম। হৈমবতীর দেখা পেয়েছি বটে, তাকে প্রশ্নও করেছি, কিন্তু কাজ হলো কি? মানিক মেহতা এখন কোথায় তার কিছুমাত্র ইঙ্গিত পাওয়া গেল কি? বললাম,
কি কতকটা হলো? বিকাশ খানিক চুপ করে থেকে বলল, এই শুনুন না, আপনি যখন ব্যোমকেশ বাবুকে চিঠি লিখবেন তখন তাকে জানাবেন যে শোবার ঘরে না দুটো খাট আছে। আচ্ছা তুমি জানলে কি করে? আপনি যখন ওই মহিলাটির সঙ্গে কথা বলছিলেন আমি তখন বাড়ির সব জানালা দিয়ে উঁকি মেরে দেখেছি। তাই নাকি? আচ্ছা আর কি দেখলে? যা কিছু দেখলাম ওই ওই শোয়ার ঘরে দেখলাম, অন্য ঘরে কিছু নেই। কি দেখলে? একটা মাঝারি গোছের লোহার সিন্দুক আছে। আমি যখন কাঁচের ভেতর দিয়ে উঁকি মারলাম তখন দেখি চাকরটা ওই সিন্দুকের হাত ধরে ঘোরাবার চেষ্টা করছিল। আচ্ছা ওই মহেশ চাকর, তুমি ঠিক দেখেছো? আগে হ্যাঁ, সে যখন সদর দরজা খুলেছিল তখন আমি তাকে দেখেছিলাম। আর সে ছাড়া বাড়িতে অন্য কোনো পুরুষ তো নেই। তারপর লেকের কাছাকাছি এসে ট্যাক্সি ছেড়ে দিলাম। বিকাশ নিজের রাস্তা ধরল, আমিও বাসায় ফিরে এলাম। এই রাতে বসে চিঠি লিখছি, কাল সকালে ডাকে দেব। তুমি কেমন আছো? সত্যবতী আর খোকা ভালো আছে। আমি আবার চাঙ্গা হয়ে উঠেছি। ইতি তোমার অজিত। আমি অজিত বন্দ্যোপাধ্যায় এই কাহিনীর শেষ অংশ লিখছি। ব্যোমকেশের নামে সহ্যাদ্রি হোটেলের ঠিকানায় চিঠি লিখে ডাকে দিয়েছিলাম 9 তারিখের সকালে। 12 তারিখের বিকেলবেলা অনুমান 3টের সময় ব্যোমকেশ এসে উপস্থিত। সবিস্ময়ে বললাম, এ কি, তুমি আমার চিঠি পেয়েছিলে? তোমার চিঠি পেয়েই এলাম, প্লেনে এসেছি। তুমি চটপট তৈরি হয়ে নাও, এখনই বেরোতে হবে। এই বলে ব্যোমকেশ ভিতর দিকে চলে গেল। 30 মিনিটের মধ্যে বাড়ি থেকে বের হলাম। রাস্তায় বাড়ির সামনে পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, তাতে একজন ইন্সপেক্টর আর কয়েকজন কনস্টেবল। আমরাও গিয়ে ভ্যানে উঠে বসলাম। কয়েকদিন আগে যে সময় হৈমবতী নির্জন গৃহের সামনে উপস্থিত হয়েছিলাম প্রায় সেই সময় আবার গিয়ে পৌঁছলাম। আজ কিন্তু ভৃত্য মহেশ দরজা খুলে দিতে আসলো না, দরজা খোলাই ছিল। আমরা সদল বলে ভেতরে গিয়ে ঢুকলাম। বাড়িতে কেউ নেই, হৈমবতী নেই, মহেশও নেই, কেবল আসবাবগুলি পড়ে আছে। বাইরের ঘরে চেয়ার টেবিল, শোয়ার ঘরে 2টি খাট আর লোহার সিন্দুক, রান্নাঘরে হাঁড়ি কলসি। লোহার সিন্দুকের কপাট খোলা, তার ভেতর সম্পূর্ণ শূন্য। ব্যোমকেশ করুণ হেসে ইন্সপেক্টরের মুখের দিকে চাইল। চিড়িয়া উড়েছে। সেই রাত্রে খাওয়া দাওয়ার পর ব্যোমকেশ আর আমি তক্তপোষের ওপর গায়ে আলোয়ান জড়িয়ে বসেছিলাম। সত্যবতী খোকাকে ঘুম পাড়িয়ে এসে ব্যোমকেশের গা ঘেঁষে বসল। একটা শীতের হাওয়া উঠেছে, হাওয়ার জোর ক্রমেই বাড়ছে। আমাদের ঘরের দরজা জানালা সব বন্ধ, তবু কোনো অদৃশ্য ছিদ্রপথে সূঁচের মতো বাতাস প্রবেশ করে গায়ে বিঁধছে। বললাম, আচ্ছা ব্যোমকেশ, মহাবলেশ্বরের শীত তুমি খানিকটা সঙ্গে এনেছো নাকি? আশা করি বিজয় বিশ্বাসের ভূত তুমি সঙ্গে আনোনি। সত্যবতী ব্যোমকেশের কাছে আরো ঘেঁষে বসল। ব্যোমকেশ আমার দিকে একটা সকৌতুক দৃষ্টি দিয়ে বলল, প্রেত সম্বন্ধে তোমার ভুল ধারণা এখনো যায়নি দেখছি। প্রেত সম্বন্ধে আমার ভুল ধারণা থাকা বিচিত্র নয়, কারণ প্রেতের সঙ্গে আমি কখনো রাত্রিবাস করিনি। আচ্ছা ব্যোমকেশ, সত্যি তুমি ভূত বিশ্বাস করো? যা প্রত্যক্ষ করেছি তা বিশ্বাস করা না করার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা অজিত, তুমি ব্যোমকেশ বক্সির অস্তিত্বে বিশ্বাস করো? হ্যাঁ, ব্যোমকেশ বক্সির অস্তিত্বে আমি বিশ্বাস করি, কারণ তাকে চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু ভূত তো আর চোখে দেখিনি, বিশ্বাস করি কি করে? আমি তোমাকে বিশ্বাস করতে বলছি না, কিন্তু আমি যদি বিশ্বাস করি তুমি আপত্তি করবে কেন? কিছুক্ষণ নীরবে ধূমপান করলাম। আচ্ছা ও কথা ছাড়ো, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। কিন্তু তোমার ভূতের এত চেষ্টা সত্ত্বেও কার্যসিদ্ধি হলো না। কে বলে কার্যসিদ্ধি হয়নি? ভূত চেয়েছিল মস্ত একটা ধোঁকার টুঁটি ভেঙে দিতে, তা সে দিয়েছে। তার মানে? মানে কি এখনো কিছুই বোঝনি? কেন বুঝবো না? প্রথমে অবশ্য আমি হৈমবতীর চরিত্র ভুল বুঝেছিলাম, কিন্তু এখন বুঝেছি
হৈমবতী আর মানিক মেহতা মিলে বিজয় বিশ্বাসকে খুন করেছিল। হৈমবতী একটি সাংঘাতিক মেয়ে মানুষ। হৈমবতীর চরিত্র ঠিকই বুঝেছ, কিন্তু ভূতকে এখনো চেননি। ভূতের রহস্য আরও সাংঘাতিক। সত্যবতী ব্যোমকেশের আরো কাছে সরে গেল। আচমকা কেঁপে উঠে বলল, আবার শীত করছে। শীত করছে না ভয় করছে? ব্যোমকেশ হেসে নিজের আলোয়ানের অর্ধেকটা তার গায়ে জড়িয়ে দিল। এসো এসো বধূ এসো, আধা আঁচড়ে বসো। বুড়ো বয়সে লজ্জা করে না? তোমাকে আবার লজ্জা কি? তুমি তো অবোধ শিশু। নয়তো কি, যার বিয়ে হয়নি সে তো দুধের ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন ভূতের কথাই হোক। আমি কিছুই বুঝিনি, তুমি সব খোলসা করে বলো। আগে তোমাকে দু একটা প্রশ্ন করি। মানিক মেহতা বিজয় বিশ্বাসকে খুন করবার জন্য খাদের ধারে নিয়ে গেল কেন? আর বিজয় বিশ্বাসই বা গেল কেন? জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন। বিজয় বিশ্বাসের নামে ব্যাংকে 1002 টাকা ছিল। হোটেল বিক্রি হওয়ার আগেই সে টাকা বার করে নিয়েছিল কেন? না, ঠিক জানি না। তৃতীয় প্রশ্ন। তুমি যখন হৈমবতীর সঙ্গে দেখা করতে গিয়েছিলে তখন শীতের সন্ধে হয়। চাকর যখন বলল হৈমবতী স্নান করছেন, তখন তোমার খটকা লাগলো না কেন? না, মানে ঠিক খেয়াল করিনি। চতুর্থ প্রশ্ন। চাকরটাকে সন্দেহ হয়নি? না, চাকরটাকে সন্দেহ করার কোনো কারণ হয়নি। সে পূর্ববঙ্গের লোক, মাত্র কয়েকদিন হলো হৈমবতীর চাকরিতে ঢুকেছিল। অবশ্য একথা যদি সত্যি হয়, সে লোহার সিন্দুক খোলার চেষ্টা করছিল। অজিত, তোমার সরলতা সত্যিই মর্মস্পর্শী। চাকরটা সিন্দুক খোলবার উদ্যোগ করছিল বটে, কিন্তু চুরি করবার জন্য নয়। মহাবলেশ্বরে দুজন লোক খুন করবার ষড়যন্ত্র হয়েছিল। তার মধ্যে একজন হচ্ছে হৈমবতী, অন্য লোকটি কে? মানিক মেহতা ছাড়া আর কে হতে পারে? ওইখানেই ধাপ্পা, প্রচণ্ড ধাপ্পা। হৈমবতী ষড়যন্ত্র করেছিল তার স্বামীর সঙ্গে, মানিক মেহতার সঙ্গে নয়। হৈমবতীর আর যে দোষী থাক, সে পতিব্রতা নারী, তাতে সন্দেহ নেই। কি বলছো ব্যোমকেশ? যা বলছি মন দিয়ে শোনো। হোমজি যখন আমাকে গল্পটা বললেন তখন আমার মনে বিশেষ দাগ কাটেনি, তবু একটা খটকা লেগেছিল। মানিক মেহতা বিজয় বিশ্বাসকে খুন করবার জন্য খাদের ধারে নিয়ে গেল কেন? বিজয় শীতকাতুরে লোক ছিল, সেই বা গেল কেন? তারপর ভূতের উৎপাত শুরু হলো। দায়ে পড়ে অনুসন্ধান শুরু করলাম। খটকা ক্রমে সন্দেহে পরিণত হতে লাগলো। তারপর ওয়ার্ডরবের মধ্যে পেলাম এক টুকরো বাদামি কাগজে একটা ঠিকানা, বাংলা অক্ষরে লেখা কলকাতার উপকণ্ঠের একটা ঠিকানা। আমার মনের অন্ধকার একটু একটু করে দূর হতে লাগলো। তোমাকে লম্বা চিঠি লিখলাম। তারপর তোমার উত্তর যখন পেলাম তখন আর কোনো সংশয় রইল না। আপটে সাহেবকে সব কথা বললাম। তিনি তখনও ঠ্যাং নিয়ে পড়ে আছেন, কিন্তু তখনই কলকাতার পুলিশকে টেলিগ্রাম করলেন এবং আমার প্লেনে আসবার ব্যবস্থা করলেন। হৈমবতী আর বিজয় বিশ্বাসকে ধরা গেল না বটে, কিন্তু প্রেতের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। আসল অপরাধী কারা তা জানা গেছে। বলা বাহুল্য, যে প্রেতটা নাছরবান্দা হয়ে আমাকে ধরেছিল সে মানিক মেহতা। সত্যি সত্যি কি হয়েছিল বলো না গো। সত্যি কি হয়েছিল তা জানে কেবল হৈমবতী আর বিজয় বিশ্বাস। আমি মোটামুটি যা আন্দাজ করেছি তাই তোমাদের বলছি। সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলতে আরম্ভ করলো। মানিক মেহতা ছিল নাম করা বদমাস, আর বিজয় বিশ্বাস ছিল ভিজে বেড়াল। একদা কি করে মিলন তাদের হলো এবং দুজনে মিলে হোটেল খুলল সেটা আমি বলতে পারি না। তবে মেহতার টাকা আর বিশ্বাসদের মেহনত, এই ছিল হোটেলের মূলধন।
স্ত্রী পুরুষে হোটেল চালাচ্ছে। হোটেল বেশ জাঁকিয়ে উঠল। প্রতি বছর 30-40 হাজার টাকা লাভ হয়। মেহতা মাঝে মাঝে এসে নিজের ভাগের টাকা নিয়ে যায়। বিজয় বিশ্বাস নিজের ভাগের টাকা মহাবলেশ্বরের ব্যাংকে বেশি রাখে না, বোধহয় স্ত্রীর নামে অন্য কোথাও রাখে। হয়তো কলকাতারই কোনো ব্যাংকে হৈমবতীর নামে 50-60 হাজার টাকা জমা আছে। ওরা দুজনে ছাড়া আর কেউ তার সন্ধান জানে না। এইভাবে বেশ চলছিল। গত বছর মানেক মেহতা বিপদে পড়ে গেল। তার বেআইনি সোনার চালান ধরা পড়ে গেল। তাকে পুলিশ জড়াতে পারল না বটে, কিন্তু অত সোনা মারা যাওয়ায় সে একেবারে সর্বশান্ত হয়েছিল। তখন তার একমাত্র মূলধন হোটেল। মানেক মেহতা ঠিক করল সে হোটেল বিক্রি করবে। তার নগদ টাকা চাই। এখন প্রশ্ন হচ্ছে, হোটেল বিক্রির টাকা কে পাবে? একলা মেহতা পাবে, না বিজয় বিশ্বাসেরও বগড়া আছে? ওদের পার্টনারশিপের দলিল আমি দেখিনি। অনুমান করা যেতে পারে যে মানেক মেহতা যখন হোটেল কেনার টাকা দিয়েছিল, তখন হোটেল বিক্রির টাকাটাও পুরোপুরি তারই প্রাপ্য। আমার বিশ্বাস মেহতা সব টাকাই দাবি করেছিল। হৈমবতী আর বিজয় বিশ্বাস ঠিক করল সব টাকা ওরাই নেবে। ওদের পূর্ব ইতিহাস কিছু জানা যায় না, কিন্তু ওদের প্রকৃতি যে স্বভাবতই অপরাধপ্রবণ তাতে আর সন্দেহ নেই। দুজনে মিলে পরামর্শ করল। মানেক মেহতা পুলিশের নজর লাগা দাগী লোক, তার ঘাড়ে অপরাধের ভার চাপিয়ে দেওয়া সহজ। স্বামী স্ত্রী মিলে নিপুণভাবে প্ল্যান গড়ে তুলল। কলকাতার উপকণ্ঠে তখন কিভাবে ওরা বাসা ঠিক করেছিল সেটা আমি জানি না। হয়তো কলকাতার কোনো পরিচিত লোকের মারফত বাসা ঠিক করেছিল। হৈমবতী বাসার ঠিকানা কাগজে লিখে ওয়ার্ড্রবের মধ্যে গুঁজে রেখেছিল, পাছে ঠিকানা ভুলে যায়। পরে অবশ্য ঠিকানা তাদের মুখস্থ হয়ে গিয়েছিল, তাই হৈমবতী যাওয়ার সময় বাদামি কাগজের টুকরোটা ওয়ার্ড্রোবেই ফেলে যায়। কাঠের ওয়ার্ড্রবে বাদামি কাগজের টুকরোটা বোধহয় চোখে পড়েনি। ওই একটি মারাত্মক ভুল হৈমবতী করেছিল। যাই হোক, নির্দিষ্ট রাত্রে মানেক মেহতা চুপি চুপি এসে হাজির। হোটেলে একটি অতিথি নেই। চাকরানিটাকে হৈমবতী নিশ্চয়ই ঘুমের ওষুধ খাইয়েছিল। হোটেলে ছিল কেবল হৈমবতী আর বিজয় বিশ্বাস। মানেক মেহতাকে ওরা হোটেলের অফিস ঘরেই খুন করেছিল। এমনভাবে খুন করেছিল যাতে রক্তপাত না হয়। তারপর ছদ্মবেশ ধারণের পালা। বিজয় বিশ্বাস মানেক মেহতার গা থেকে জামা কাপড় খুলে নিজে পরল। নিজের জামা কাপড় গলাবদ্ধ মানিক মেহতাকে পরিয়ে দিল। তারপর দুজনে লাশ নিয়ে গিয়ে খাদের মধ্যে ফেলে দিল। কিছুদিন থেকে এক ব্যাঘ্র দম্পতি এসে খাদে বাসা নিয়েছিল, সুতরাং লাশের যে কিছুই থাকবে না তা বিশ্বাস দম্পতি জানত। ব্যাঘ্র দম্পতির কথা বিবেচনা করেই তারা প্ল্যান করেছিল। আসল কাজ শেষ হলে বিজয় বিশ্বাস সমস্ত টাকা কড়ি নিয়ে বেরিয়ে পড়ল। নিশুতি শীতের রাত্রি, কেউ তাকে দেখল না। মানেক মেহতা শহরের বাইরে রাস্তার ধারে মোটর রেখে এসেছিল। সেই মোটরে চড়ে বিজয় বিশ্বাস উধাও হয়ে গেল। হৈমবতী ঘাঁটি আগলে রইল। বুকের পাটা আছে ওই মেয়ে মানুষটির। তারপর যা যা ঘটেছিল সবই প্রকাশ্য ব্যাপার। একমাত্র সাক্ষী হৈমবতী। সে যা বলল পুলিশ তাই বিশ্বাস করল। আর বিশ্বাস না করার কোনো কারণও ছিল না। মানেক মেহতার চরিত্র পুলিশ জানত। কয়েকদিন পরে শয্যাদ্রি হোটেল হোমজির হাতে তুলে দিয়ে শোক সন্তপ্তা বিধবা হৈমবতী মহাবলেশ্বর থেকে চলে গেল। ইতিমধ্যে বিজয় বিশ্বাস কলকাতার বাসায় এসে আড্ডা গেড়েছিল। হৈমবতীও এসে জুটল, কিন্তু তারা ভারী হুঁশিয়ার লোক। একেবারে নিশ্চিন্ত হয়নি, সাবধানে ছিল। তাই মহাবলেশ্বরের চিঠি পেয়ে অজিত যখন দেখা করতে গেল, তখন হৈমবতী চমকে উঠল বটে,
কিন্তু ঘাবড়ালো না। হৈমবতীর তখন বোধহয় বিধবার সাজ ছিল না, সে বিধবা সাজতে গেল। চাকর অজিতকে বাইরের ঘরে বসালো। অজিত যদি এত সরল না হতো তাহলে ওর খটকা লাগতো। শীতের সন্ধ্যাবেলা মেয়েরা গা ধুতে পারে, চুল ভিজিয়ে স্নান করে না। যাই হোক, হৈমবতী যখন এলো তখন তার সদ্য স্নাত চেহারা দেখে অজিত মুগ্ধ হয়ে গেল। সে হৈমবতীকে আমার নাম বলল। হৈমবতীর ব্যাপার বুঝতে তিলার্ধ দেরি হলো না। অজিত আমার নামটাকে যতখানি অখ্যাত মনে করে ততখানি অখ্যাত নয়। আমার নাম অজিতের কল্যাণেই সকলের জানা হয়ে গেছে। কিন্তু সে যাক, বিকাশ ওদিকে জানালা দিয়ে শোবার ঘরে দুটো খাট আর লোহার সিন্দুক দেখে নিয়েছিল। অজিতের চিঠিতে ওইটাই ছিল সবচেয়ে জরুরি কথা। চিঠি পড়ে কিছুই আর জানতে বাকি রইল না, কিন্তু ওদের ধরা গেল না। সে রাত্রে অজিত পিছন ফিরবার সঙ্গে সঙ্গেই বোধহয় হৈমবতীর লোহার সিন্দুক থেকে টাকা কড়ি নিয়ে অদৃশ্য হয়েছিল। এখন তারা কোথায় কোন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে কে বলতে পারে। হয়তো তারা কোনোদিনই ধরা পড়বে না, বা হয়তো ধরা পড়বে। না পড়ার সম্ভাবনাই বেশি। ৩৫ কোটি নরনারীর বাসভূমি এই ভারতবর্ষ। কিছুক্ষণ তিনজনে চুপ করে বসে রইলাম। বাইরে যে হাওয়া উঠেছিল সেটা থেমে গিয়েছে। ঘড়িতে 10টা বাজলো। আমি বললাম, আচ্ছা, সব সমস্যার তো সমাধান হলো, কিন্তু একটা কথা বুঝলুম না, বিজয় বিশ্বাস ও বাড়িতে থাকতো না কেন? কোথায় থাকতো? আচ্ছা, চাকরটা ওদের সম্বন্ধে কি কিছুই সন্দেহ করেনি? ব্যোমকেশ গভীর নিঃশ্বাস ফেলে বলল, হা ভগবান, তাও বোঝনি অজিত? সত্যি চাকরটাই বিজয় বিশ্বাস। শুনছিলেন বেঙ্গলি স্টোরি স্টেশনের নিবেদন শৈল রহস্য। বিভিন্ন চরিত্রে আপনি শুনলেন ব্যোমকেশ, তন্ময়, সত্যবতী, দিশা, অজিত, সৌভিক, সৌরভ হোমজি, মনোহর মণ্ডল, অন্তরাও দেশপাণ্ডে, সোমরূপ, মানেক মেহতা, রোহন, বিজয় বিশ্বাস, শান্তনু, হৈমবতী, দীপিকা। গল্পের সূত্রধর ও বিনায়ক আপ্টের ভূমিকায় আমি অর্পণ। আগামী সপ্তাহে আরও একটি রোমহর্ষক কাহিনী নিয়ে হাজির হবে বেঙ্গলি স্টোরি স্টেশন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পে গল্পে থাকবেন। ধন্যবাদ।